আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে সৃজিত মুখোপাধ্যায়। প্রথমেই বিশেষ খবর। এসআইআর এর অ্যাডজুডিকেশনে থাকা প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের আগে বিভিন্ন জায়গায় ভিড় নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলাশাসকদের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের রূপরেখা চূড়ান্ত করতে আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন। রাজ্যে মোট 2400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরিকল্পনা। পশ্চিম এশিয়ায় সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে কেন্দ্র রাজ্যগুলিকে বাণিজ্যিক গ্যাসের সরবরাহের পরিমাণ আরও 20% বাড়িয়ে 50% করেছে। আরজিকর হাসপাতালে লিফটকাণ্ডে মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য দপ্তর। ধৃত 5 জনের 27 মার্চ পর্যন্ত পুলিশ হেফাজত। পশ্চিমী ঝঞ্ঝা ও নিম্নচাপ দুর্বল হওয়ার কারণে আজ থেকে রাজ্যে সর্বত্রই বৃষ্টির পরিমাণ কমবে। আসছি বিস্তারিত খবরে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনীর পর প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের পূর্বে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজ্য সরকার নির্দেশিকা জারি করেছে। আগামীকাল এই তালিকা প্রকাশ পেতে পারে বলে খবর। গতকাল স্বরাষ্ট্র দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর বিভিন্ন জায়গায় সম্ভাব্য ভিড় নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সব জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছে। সংকটপ্রবণ এলাকায় কড়া নজরদারির ব্যবস্থা করতে হবে। এলাকায় শান্তি বজায় রাখতে হবে, সব রকম ব্যবস্থা সুনিশ্চিত করার কথা বলা হয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের রূপরেখা চূড়ান্ত করতে আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন। জয়েন্ট ফোর্স ডিপ্লয়মেন্ট কমিটির এই বৈঠকে উপস্থিত থাকার জন্য রাজ্যের বিশেষ পর্যবেক্ষক এন.কে মিশ্র, আইন বিভাগের এডিজি আনন্দ কুমার, সিআরপিএফের আইজি সলভ মাথুর এবং ট্রাফিক বিভাগের আইজি গৌরব শর্মাকে ডাকা হয়েছে। নির্দেশিকায় জানানো হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পাঠানো বাহিনী মোতায়েন সংক্রান্ত পরিকল্পনা খতিয়ে দেখা এবং তার বাস্তবায়নই এই বৈঠকের মূল উদ্দেশ্য। বিশেষ করে আসন্ন বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী কিভাবে এবং কোথায় মোতায়েন করা হবে সেই বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করা হবে। আগেই জানানো হয়েছে, আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যে মোট 2400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরিকল্পনা করা হয়েছে। এর আগে ভোট পরবর্তী হিংসার ইতিহাসের কথা মাথায় রেখে নির্বাচন পর্ব শেষ হওয়ার পরেও প্রায় 700 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে থাকবে। এর মধ্যে ইভিএম এ নিরাপত্তার জন্য আলাদা করে 200 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। স্ট্রং রুম ও ইভিএম সংরক্ষণ কেন্দ্রগুলি নিরাপত্তার দায়িত্বে থাকবে এই বাহিনী। অন্যদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আরও 500 কোম্পানি বাহিনী কাজ করবে। বিধানসভা ভোটের আগে নির্বাচন কমিশন ইভিএম ও ভিভিপ্যাট বন্টন প্রক্রিয়ার প্রথম ধাপ সম্পন্ন করেছে। কমিশন জানিয়েছে, প্রথম পর্যায়ের র্যান্ডমাইজেশন প্রক্রিয়া শেষের পর সংশ্লিষ্ট তালিকা জাতীয় ও রাজ্য স্তরে স্বীকৃত রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী ইভিএম বন্টন 2 ধাপে র্যান্ডমাইজেশনের মাধ্যমে করা হয়। প্রথম ধাপে জেলা স্তরের গুদাম থেকে এলোমেলোভাবে ইভিএম বিভিন্ন বিধানসভা কেন্দ্রে বরাদ্দ করা হয়। দ্বিতীয় ধাপে সেখান থেকে আবার এলোমেলোভাবে ইভিএম পাঠানো হয় নির্দিষ্ট বুথে। নির্দেশ অনুযায়ী প্রথম স্তরের পরীক্ষা বা এফএলসি উত্তীর্ণ ইভিএমগুলিকেই এই র্যান্ডমাইজেশন প্রক্রিয়ার অন্তর্ভুক্ত করা হয়েছে। জেলা নির্বাচনী আধিকারিকরা রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের উপস্থিতিতে এই প্রক্রিয়া সম্পন্ন করেছেন। কলকাতা রেড রোডে ঈদের নামাজের অংশ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসআইআর ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণের নিশানা করায় বিজেপি তার তীব্র সমালোচনা করেছে। কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, ধর্মীয় অনুষ্ঠানের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী সম্পর্কে মুখ্যমন্ত্রী যা বলেছেন তা নজিরবিহীন। একটি দেশের পররাষ্ট্রনীতি যেখানে কোনো রাজনৈতিক দল সাধারণত সরকারি নীতির বিরুদ্ধাচরণ করেন না, শুধু ভারতে নয় ভারতের বাইরেও এই একই পরম্পরা প্রত্যেকটি দেশ মেনে চলে। যে প্রধানমন্ত্রী ভারতবর্ষের বাইরের বিভিন্ন দেশের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ে তুলেছেন, তিনি একটা স্থির জলের মধ্যে তরঙ্গ আনতে সমর্থ হয়ে আজকে সেই আরব দেশ সম্পর্কে বলা হচ্ছে আরবি গিয়ে গলা মেলাচ্ছেন আর এখানে এসে বিরোধিতা করছেন। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী অভিযোগ করেছেন, মুখ্যমন্ত্রী উৎসবের মঞ্চকে রাজনীতির মঞ্চে পরিণত করেছেন। এসআইআর নিয়ে লড়াই করার হলে দিল্লিতে গিয়ে মুখ্যমন্ত্রীর আন্দোলন করা উচিত বলে মন্তব্য করেন তিনি। সব মঞ্চ রাজনীতির মঞ্চ নয়, সব মঞ্চ ভোটের মঞ্চ নয়, কিন্তু আপনার কাছে কিছু যায় আসে নাকি? নির্বাচন কমিশনের বিরুদ্ধে লড়ুন, দিল্লিতে যান, ধর্ণা করুন, আন্দোলন করুন, সুপ্রিম কোর্টে গিয়ে আরো ঝঞ্ঝাট পাকিয়ে এলেন, জটিল তো ছিল আরো জটিল করে এলেন। আপনার সরকারি অফিসারদেরকে আপনি একবার বলেননি যেমন করে হোক প্রত্যেকটা ভোটারের নাম তুলতে হবে।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী গতকাল রেড রোডে ঈদের নামাজের শুভেচ্ছা জানানোর পরই এসআইআর প্রসঙ্গ উত্থাপন করেন। তিনি অভিযোগ করেন, ভোটার তালিকায় সংশোধনের মাধ্যমে একদিকে সংখ্যালঘুদের নাম বাদ দেওয়া হচ্ছে, অন্যদিকে প্রধানমন্ত্রী আরবে গিয়ে মুসলিম নেতাদের সঙ্গে সৌজন্য বিনিময় করছেন। आप जो दुबई में जाके, दुबई लोग हमारा दोस्त है इंडिया का, आप जब उधर में जाके पूरा दफ्ती मिलाता है, गवाह मिलाता है, तो अब आपका असर नहीं पड़ता है। वो हिंदू ना मुसलमान है, और इंडिया आके आप भूल जाता है। आप बोलते हैं इसको नाम कर दो, उसको नाम कर दो, ये सब इन्फिल्ट्रेटर है। मैं तो कहेंगे आप सबसे बड़ा इन्फिल्ट्रेटर है। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 29শে মার্চ রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 132তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকেই অনুষ্ঠান শোনা যাবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। কেন্দ্র দেশের সব রাজ্যের বাণিজ্যিক এলপিজির বরাদ্দ আরও 20% বাড়িয়ে মোট 50% বরাদ্দ অনুমোদন করেছে। ব্যবসা সংক্রান্ত সংস্কার ও সম্প্রসারণের জন্য 10% পিএনজি বরাদ্দ করা হয়েছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের বরাদ্দ বৃদ্ধির কথা ঘোষণা করে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক অন্যান্য রাজ্যের পাশাপাশি রাজ্য সরকারকেও চিঠি দিয়েছে। রাজ্যের মুখ্য সচিব দুষ্মন্ত নারিয়ালাকে লেখা মন্ত্রকের সচিব নীরজ মিত্তালের চিঠিতে আগামী সোমবার থেকে পরবর্তী নির্দেশ না জারি হওয়া পর্যন্ত রাজ্যের জন্য এই বরাদ্দ বৃদ্ধির কথা উল্লেখ করা হয়েছে। খাদ্য প্রক্রিয়াকরণ, দুগ্ধশিল্প, ধাবা, হোটেল, রেস্তোরাঁর মতো জায়গায় অগ্রাধিকারের ভিত্তিতেই গ্যাস দেওয়া হবে বলে মন্ত্রকের তরফে জানানো হয়েছে। দেশে পেট্রোল, ডিজেল বা এলপিজির কোনো ঘাটতি নেই বলে সরকার ফের আশ্বস্ত করেছে। জনগণকে আতঙ্কিত না হতেও বলা হয়েছে। আরজিকর হাসপাতালে সন্তানের চিকিৎসা করাতে গিয়ে লিফটে আটকে দমদমের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় ধৃত 5 জনকে গতকাল শিয়ালদা আদালতে তোলা হলে 27শে মার্চ পর্যন্ত পুলিশ হেফাজত হয়েছে। এদের মধ্যে রয়েছে 3 জন লিফটম্যান মিলন কুমার দাস, বিশ্বনাথ দাস, মানস কুমার গুহ এবং নিরাপত্তারক্ষী আশরাফুল রহমান ও শুভদীপ দাস। টালা থানার কাছ থেকে ঘটনা তদন্তভার গ্রহণ করে লালবাজারের হোমিসাইড শাখা গতকালই ঘটনাস্থলে যান তদন্তকারী আধিকারিকরা। একই সঙ্গে ফরেনসিক দলও গতকাল ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে ঘটনার রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য দপ্তর। দুর্ঘটনার কারণ, কার গাফিলতিতে তা ঘটল, লিফটের রক্ষণাবেক্ষণ সহ একাধিক তথ্য উল্লেখ করে বিস্তারিত রিপোর্ট দিতে বলা হয়েছে। স্বাস্থ্য দপ্তরের এক শীর্ষকর্তা জানান, ইতোমধ্যেই প্রাথমিক রিপোর্ট দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ, তবে বিস্তারিত রিপোর্ট দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। প্রদেশ কংগ্রেসের এক প্রতিনিধি গতকাল দমদমে নিহতের বাড়ি যান। ঘটনার জন্য আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষকে দায়ী করেন তারা। এই ঘটনায় উচ্চ পর্যায়ে তদন্তের দাবি জানিয়েছে সার্ভিস ডক্টর ফোরাম। সংগঠনের সাধারণ সম্পাদক ডক্টর সজল বিশ্বাস জানিয়েছেন, দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে স্বাস্থ্য সচিবকে চিঠিও দিয়েছেন তারা। পশ্চিমী ঝঞ্ঝা ও নিম্নচাপ ক্রমশ দুর্বল হওয়ার ফলে আজ থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে। তবে উপকূলীয় জেলাগুলিতে স্থানীয়ভাবে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। 22 তারিখেও 2-1 জায়গায় স্থানীয়ভাবে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। 2-1 জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকবে উপকূলের কাছাকাছি জেলাগুলো, যেমন ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা। এই জেলাগুলো স্থানীয়ভাবে 2-1 জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা, অন্যান্য জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 22। শেষ করার আগে স্থানীয় সংবাদের কিছু বিশেষ খবর আর একবার। এসআইআর এর অ্যাডজুডিকেশনে থাকা প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের আগে বিভিন্ন জায়গায় ভিড় নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা শাসকদের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের রূপরেখা চূড়ান্ত করতে আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন। স্থানীয় সংবাদ এখনই পর্যন্তই। আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথোপকথনে পশ্চিম এশিয়ায় শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখার কথা পুনর্ব্যক্ত করেছেন। ইরান ইসরায়েলের দিমোনা ও নেগেভ পারমাণবিক শক্তি গবেষণা কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। শিশুসহ শতাধিক আহত বলে ইসরায়েল জানিয়েছে। 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে না দেওয়া হলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলি সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দেওয়া হবে বলে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে কেন্দ্র রাজ্যগুলিকে বাণিজ্যিক গ্যাসের সরবরাহের পরিমাণ আরও 20% বাড়িয়ে 50% করেছে। ইন্ডিয়ান ওপেন স্কোয়াশ প্রতিযোগিতায় ভারতের শীর্ষ বাছাই অনাহত সিং মহিলাদের সিঙ্গলসের ফাইনালে উঠেছেন।
আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইরানের রাষ্ট্রপতি ডক্টর মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। উভয় নেতাই এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা, সুস্থায়িত্ব এবং উন্নয়নের বিষয়ে আশা প্রকাশ করেন। সমাজ মাধ্যমে এক পোস্টে প্রধানমন্ত্রী আঞ্চলিক স্থায়িত্ব এবং বিশ্বজুড়ে সরবরাহ শৃঙ্খল ব্যবস্থার উপর আঘাতের নিন্দা করেন। তিনি আবারও স্পষ্ট করে বলেছেন, জাহাজ চলাচলের সমস্ত পথ সুরক্ষিত এবং মুক্ত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি ইরানে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা দেওয়ার জন্য সেদেশের ভূয়সী প্রশংসা করেন শ্রী মোদী। ইসরায়েলের দিমোনা ও নেগেভ পারমাণবিক শক্তি গবেষণা কেন্দ্রের কাছে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে ইরানের সংবাদ মাধ্যমগুলি দাবি করেছে। ইরানের বুশের এবং নাতানজ পারমাণবিক কেন্দ্রে আমেরিকা ও ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবেই ইরান এই পদক্ষেপ নিয়েছে বলে তারা জানিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজ আরাদ প্রদেশের মেয়র ইয়াইর মায়ানের সঙ্গে আলোচনা করেন এবং দিমোনা ও নেগেভ পারমাণবিক গবেষণা কেন্দ্রের অদূরে ইরানের হামলায় আহতদের আরোগ্য কামনা করেন। সে দেশের বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই হামলায় শিশুসহ শতাধিক মানুষ আহত হয়েছেন। ইরানের শাসক গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে সাধারণ নাগরিকদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আরাদ ও দিমোনা এলাকাকে ধ্বংস করে দিয়েছে বলে ইসরায়েল অভিযোগ করেছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, অপারেশন রোরিং লায়ন শুরুর পর থেকে এই প্রথম ইরান এমন একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে যা প্রায় 4000 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সক্ষম। ইসরায়েল আরও বলেছে, ইরান এখন বিশ্বব্যাপী হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ তাদের ক্ষেপণাস্ত্রগুলো এখন লন্ডন, প্যারিস কিংবা বার্লিনেও আঘাত হানতে সক্ষম। ইসরায়েল বলেছে, ইরান পশ্চিম এশিয়ায় 12টি দেশের বিরুদ্ধে হামলা চালিয়েছে। এর আগে ইসরায়েলি বায়ুসেনা তেহরানের অনেকগুলো সামরিক ঘাঁটিতে একের পর এক হামলা চালায়। সংযুক্ত আরব আমিরশাহীর প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গতকাল ইরানের 3টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 8টি ড্রোন প্রতিহত করেছে। ইরানের আক্রমণ শুরুর পর থেকে সংযুক্ত আরব আমিরশাহীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাদের দিকে উড়ে আসা মোট 341টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, 15টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং 1748টি ড্রোন প্রতিহত করেছে। ইরানের এই বেপরোয়া হামলায় সশস্ত্র বাহিনীর 2 জন মৃত্যুবরণ করেছেন। এছাড়া পাকিস্তানি, নেপালি, বাংলাদেশি এবং প্যালেস্টাইনের বংশোদ্ভূত 6 জন নাগরিক প্রাণ হারিয়েছেন। যে কোনো ধরনের হুমকি মোকাবিলায় সংযুক্ত আরব আমিরশাহী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে সেদেশের প্রতিরক্ষা ব্যবস্থা জানিয়েছে। রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত করার যে কোনো প্রচেষ্টাকে কড়া হাতে দমন করা হবে বলে তারা স্পষ্ট বার্তা দিয়েছে। তেহরান যদি 48 ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী পুনরায় খুলে না দেয়, তবে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেওয়া হবে বলে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প ইরানকে এই গুরুত্বপূর্ণ জলপথ খুলে দেওয়ার জন্য ঠিক 48 ঘণ্টা সময় বেঁধে দেন, অন্যথায় তাদের নতুন করে হামলার মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রকে লক্ষ্যবস্তু বানাবে, এক্ষেত্রে তারা প্রথমেই দেশটির বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্রটিকে নিশানা করবে বলেও স্পষ্ট জানান মার্কিন প্রেসিডেন্ট। ইসরায়েল লেবানন সীমান্তে ইসরায়েল ও হিজবুল্লাহ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ তীব্রতর হচ্ছে, বৃহত্তর সংঘাতের আঁচ পাওয়া যাচ্ছে। বাগদাদে ইরাকের গোয়েন্দা সদর দপ্তরে ড্রোন হামলা এবং দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলি হামলায় সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগে ওই অঞ্চলের দেশগুলোর সমালোচনার মুখে পড়েছে তারা। লেবাননের স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে অন্তত 40 জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। হিজবুল্লাহ জানিয়েছে, তারা সাফেদ এবং অন্যান্য এলাকার কাছে ইসরায়েলি সামরিক ঘাঁটিগুলিতে ড্রোন ও রকেট হামলা চালিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 29 মার্চ রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 132তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে এর আঞ্চলিক ভাষার তর্জমা। খবর শুনছেন আকাশবাণী থেকে। কেন্দ্র দেশের সব রাজ্যে বাণিজ্যিক এলপিজির আরও 20% বরাদ্দ অনুমোদন করেছে। এর ফলে মোট বরাদ্দ বেড়ে 50% পৌঁছচ্ছে। পাইপবাহিত প্রাকৃতিক গ্যাস বা পিএনজি সংযোগ ব্যবস্থা আরও সম্প্রসারিত করার লক্ষ্যে 10% বরাদ্দ করা হয়েছে। এই অতিরিক্ত বরাদ্দের ক্ষেত্রে রাজ্য বা স্থানীয় সংস্থা পরিচালিত রেস্তোরাঁ, ধাবা,
হোটেল, ক্যান্টিন, দুগ্ধশিল্প, ভর্তুকিপ্রাপ্ত ক্যান্টিন এবং অন্যান্য ক্ষেত্রগুলিকে অগ্রাধিকার দেওয়া হবে। এই প্রসঙ্গে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব নীরজ মিত্তল সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিবদের চিঠি লিখে জানিয়েছেন এই বরাদ্দ সোমবার থেকে কার্যকর হবে। চিঠিতে তিনি বলেছেন, সামগ্রিক 50% বরাদ্দ থেকে বাণিজ্যিক এলপিজি পেতে গেলে আগে সব বাণিজ্যিক ও শিল্প সংগঠনের এলপিজি গ্রাহকদের তেল বিপণন সংস্থা ওএমসির কাছে নাম নথিভুক্ত করতে হবে। পশ্চিম এশিয়ার উত্তেজনা পরিস্থিতির মধ্যে উদ্ভূত সংকট নিরসনে সরকার তার সমাধান প্রক্রিয়া জোরদার করার পাশাপাশি নাগরিকদের ফের আশ্বস্ত করে বলেছে, দেশে পেট্রোল, ডিজেল বা এলপিজির কোনো ঘাটতি নেই, জনগণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক গতকাল এক বিবৃতিতে জানিয়েছে, শোধনাগারগুলো থেকে অভ্যন্তরীণ এলপিজি উৎপাদন বাড়ানো হয়েছে। বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে পিএনজি সংযোগকে অগ্রাধিকার দিতে সিটি গ্যাস ডিস্ট্রিবিউশনকে পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও প্রধান শহর ও শহরাঞ্চলের বাণিজ্যিক এলপিজি গ্রাহকদের পিএনজি ব্যবহার শুরু করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্যগুলোকে গ্যাসের অবৈধ মজুতদারি ও কালোবাজারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বলেছে মন্ত্রক। এজন্য সব অঞ্চলে অভিযান চালিয়ে যাওয়া হবে বলেও মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে। বন্দর, জাহাজ চলাচল ও জলপথ পরিবহন মন্ত্রক জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল, বন্দরগুলির কার্যকলাপ, ভারতীয় নাবিকদের নিরাপত্তা এবং সামুদ্রিক বাণিজ্যের ধারাবাহিকতার উপর নিবিড়ভাবে নজর রাখা হচ্ছে। মন্ত্রক বলেছে, এই অঞ্চলে সব ভারতীয় নাবিক নিরাপদে রয়েছেন। গত 24 ঘণ্টায় ভারতীয় পতাকাবাহী কোনো জাহাজে কোনো অনভিপ্রেত খবর পাওয়া যায়নি। মন্ত্রক জানিয়েছে, পশ্চিম পারস্য উপসাগরীয় অঞ্চলে 611 জন ভারতীয় নাবিক সহ মোট 22টি ভারতীয় পতাকাবাহী জাহাজ রয়েছে। ডিজি শিপিং পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, পশ্চিম এশিয়ায় বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা সুনিশ্চিত করতে সরকার লাগাতার কাজ করে চলেছে। ফেব্রুয়ারির শেষ থেকে হিসেব করলে এই অঞ্চল থেকে প্রায় 3.5 লক্ষ মানুষ দেশে ফিরেছেন বলেও মন্ত্রক জানিয়েছে। বেশ কয়েকটি দেশ থেকে উড়ান চলাচল অব্যাহত রয়েছে, যদিও আকাশসীমা সংক্রান্ত বিধিনিষেধের কারণে কিছু বিমান বিকল্প পথে চালানো হচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, আধুনিক সময় যুদ্ধের নির্দিষ্ট সীমানা বলে এখন আর কিছু হয় না। জাতীয় নিরাপত্তার সঙ্গে অর্থনৈতিক, ডিজিটাল, জ্বালানি ক্ষেত্র ওতপ্রোতভাবে যুক্ত। উত্তরাখণ্ডের ঘোড়াখালীর সৈনিক স্কুলের প্রতিষ্ঠা দিবস ও হীরক জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে ভার্চুয়াল ভাষণে শ্রী সিং একটি শক্তিশালী সামরিক বাহিনীর প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি উল্লেখ করেন, এখনকার সময় যুদ্ধে সাইবার, মহাকাশ ও তথ্য আদান প্রদানও জড়িত। वारफेयर में इकोनॉमिक वारफेयर के माध्यम से देशों को कमजोर किया जाता है। साइबर वारफेयर के जरिए पूरे सिस्टम को प्रभावित किया जा सकता है। स्पेस डोमेन में भी प्रतिस्पर्धा और सुरक्षा एक बड़ा विषय बन चुका है और सबसे महत्वपूर्ण बात यह है कि आज इंफॉर्मेशन वारफेयर का दौर है, जहां नैरेटिव को कंट्रोल करना भी वारफेयर का इंपॉर्टेंट पार्ट बन चुका है। সিবিআই গতকাল একটি ব্যাংক জালিয়াতি মামলায় রিলায়েন্স এডিএ গ্রুপের শীর্ষ আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করেছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার দায়ের করা এই মামলায় 2900 কোটিরও বেশি টাকার জালিয়াতির কথা বলা হয়েছে। এফআইআরে নাম রয়েছে রিলায়েন্স কমিউনিকেশনস লিমিটেডের কর্ণধার অনিল আম্বানি সহ আরও কয়েকজনের। তাদের মধ্যে বেশ কয়েকজন সরকারি কর্মচারীও রয়েছেন। সিবিআই অথম ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের উপদেষ্টা সঞ্জয় দাঙ্গিকে জিজ্ঞাসাবাদ করেছে। সিবিআই জানিয়েছে, এই প্রতিষ্ঠান রিলায়েন্স কমার্শিয়াল ফাইন্যান্স এবং রিলায়েন্স হোম ফাইন্যান্সের সম্পত্তি অধিগ্রহণ করেছে, যা বর্তমানে বিচারাধীন অবস্থায় রয়েছে। ইন্ডিয়ান ওপেন পিএসএ স্কোয়াশ ট্যুর কপার ইভেন্টে শীর্ষ বাছাই ও বর্তমান চ্যাম্পিয়ন অনাহত সিং মহিলাদের সিঙ্গলসের ফাইনালে পৌঁছেছেন। শিরোপার লড়াইয়ে আজ তার প্রতিপক্ষ দ্বিতীয় বাছাই মিশরের হানা মোয়াতাজ। মুম্বাইয়ে গতকাল সেমিফাইনালে অনাহত স্বদেশী প্রতিদ্বন্দ্বী তানভি খান্নাকে 3-1 গেমে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথোপকথনে পশ্চিম এশিয়ায় শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখার কথা পুনর্ব্যক্ত করেছেন। ইরান ইসরায়েলের দিমোনা ও নেগেভ পারমাণবিক শক্তি গবেষণা কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। শিশুসহ শতাধিক আহত বলে ইসরায়েল জানিয়েছে। 48 ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে না দেয়া হলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলি সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দেওয়া হবে বলে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর শেষ হলো।